গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মামুন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম নেতার আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতির মানুষের 17 বছর প্রতীক্ষার নির্বাচন। আমরা 17টা বছর জীবন বাজি রেখে সম্মান করেছি একটা সুস্থ নির্বাচন করি। আমরা এলাকাবাসী চেষ্টা করি, আমরা আশাবাদী আগামী 12 তারিখ সেই ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে আপনারা নির্বিঘ্নে অবাধে ভোট দিবেন। কারো ভোট কেউ বাধা দিতে পারে না, কারো ভোট কেউ প্রভাবিত করতে পারে না। এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি। সেই বিএনপির প্রতি, জনগণের প্রতি, সারা বাংলাদেশের মানুষের প্রতি, ঐক্যের প্রতীক, মুক্তির প্রতীক, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক দানের শীষ। এই দানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে আজকে এই গভীর রাত্রে এই ফুলতলাতে এই উঠান বৈঠক, এই সভার সম্মানিত সভাপতি আমাদের বেলটিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, সাবেক কমিশনার জুলফিকার শাহীন, মঞ্চ বসে সম্মানিত ব্যক্তিত্ব। আমরা নতুন করে নাম বলছি না, অনেক নাম বলতে হবে, অনেক রাত হয়ে গেছে। উপস্থিত আমার বিদ্যুৎপূর্ণ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তারপরেও আপনারা কষ্ট করে এখানে শরীর হয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আসলে আমরা সকাল থেকে গণসংযোগ শুরু করেছিলাম। আজকে আমাদের ঘোড়াধাপ ইউনিয়ন, বাসরা ইউনিয়ন সহ প্রায় 15 থেকে 16টি পয়েন্টে আমরা আজকে গণসংযোগ করেছি, যে কারণে এখানে আসতে বিলম্ব হয়েছে। তারপরে কষ্ট করে আসেন আপনারা, এই জন্য আমি কৃতজ্ঞ। সংক্ষেপে চারটি কথা বলবো, বিস্তর আলোচনায় যাবে না। আজকে আমরা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছি। আগামী 12 তারিখ আমরা ভোট দেবো ইনশাল্লাহ। কিন্তু এই ভোটের অধিকার আদায় করার জন্য আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে, আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা মনে করি যে ভোটটা হলো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই ভোটটা হলো সম্মান, মর্যাদা, ইজ্জত এবং জবাবদিহিতার জায়গা। আর সুষ্ঠু ভোট হইলে যারা মেয়র হতে চায়, যারা এমপি হতে চায়, যারা ক্ষমতায় যেতে চায়, যদি বুঝে যে সুষ্ঠু ভোট হবে, ভোট ছাড়া পাশ করার কোনো উপায় নেই। এই ভোটের প্রয়োজনে একটা ফকির কেউ সম্মান করতে পারবে না। ভোট না থাকলে কারো সম্মান মর্যাদা থাকে না। আমার মনে করেন যে আল্লাহ শুকরিয়া, আমার দানের সাথে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি হয়তো 12 তারিখ আপনার ভোট দিলেন এমপি হইলাম। আমি যদি মনে করি যে আমার পরের বার আমি এমপি হব, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি যদি মনে করে যে আমার পরের বার ক্ষমতায় আসবো, তাহলে বিএনপি আপনাদের জন্য কাজ করতে বাধ্য, আমি আপনাদের জন্য কাজ করতে বাধ্য। কারণ এইবার আমি এক কথাই খালাস যে ভাই আমি তো এমপি না, ভোট দেবা না, আপনাদের কাম করতেছি। তো পরের বার যদি কাম না করে, এমপি থাইকে কাম না করে আবার আসি, তাহলে মানুষ ভোট দিব। এই হলো জবাবদিহিতার জায়গা। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ওনার জীবন উৎসর্গ করে দিয়েছে। ওনাকে অন্যায় ভাবে সাজা দিয়েছিল, 2 বছর জেলখানা রাখা ছিল, 76 বছর বয়সে। উনি পরবর্তী সময় গৃহবন্দী করা হয়েছে। ওনাকে আত্মীয় স্বজন, দলীয় নেতা কোনো কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। উনি অনেকবার অসুস্থ হয়ে পড়েছে, সরকার প্রতিহিংসা করে চিকিৎসার সুযোগ দেয় নাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে খালেদা জিয়া যদি মনে করতো যে উনার যে জীবন বাঁচানোর প্রয়োজনে সরকারের কইতো যে তোমরা দেশ চালাও না, আমার কোনো আন্দোলন নেই, আফসোস নেই, আমার চালিয়ে দিত না, বরং খালেদা জিয়া বাড়াইয়া রাজকীয় জীবন কাটাইত। কিন্তু খালেদা জিয়া সেই মহিষী নারী, সেই অবিসংবাদিত নেত্রী, যিনি বুঝতে সক্ষম হয়েছিল যে খালেদা জিয়া যদি নিজের জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে মাথা নত করে, খালেদা জিয়া মুক্তি পাবো, কিন্তু দেশের মানুষ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে। যেটা প্রমাণ করে যে খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবেসে, এই দেশের গণতন্ত্রকে ভালোবেসে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে।
আজকে আমরা স্বৈরাচার পতন হয়েছে। আমরা 12 তারিখ নির্বাচন, আমরা আশা করতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু যেই মানুষটা এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে, সেই খালেদা জিয়া আমাদের ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে 17 বছর নির্বাসিত করা হয়েছে। আমি অনেক জায়গায় কথা বলি আর কি, যে মানুষ সকালবেলা উঠে নামাজ বন্দী করে আল্লাহর নাম নিয়ে দিনের কাজ শুরু করে, আর আওয়ামী লীগ 17 বছর ঘুম থেকে উঠে তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা কথা কয়ে তারপরে কাজ শুরু করছে। এত মিথ্যা কথা বলছে, অথচ 17 বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণ করতে পারেনি। বরং তারেক রহমান 17 বছর নির্বাসিত ছিল, মা অসুস্থ হয়ে গেছে, ছেলে হিসেবে মায়ের সেবা করার সুযোগ পায় না, একমাত্র ছোট ভাইটা মারা গেছে, জানাজা করতে পারে না। তারপরে নির্বাসিত জীবনে থেকে দিন রাত পরিশ্রম করছে, মানুষের সাহায্য যোগাইছে, উজ্জীবিত করছে, আন্দোলনের পরিকল্পনা তৈরি করছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছে, আমরা জীবন বাজি রেখে সংগ্রাম করছি। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের 4,500 নেতাকর্মী মারা গেছে। আমাদের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। একটা রাজনৈতিক দলের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এটা পৃথিবীর ইতিহাসে কোন দেশে আছে আমার জানা নেই। আমাদের হাজার হাজার নেতাকর্মী অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেল খাটানো হয়েছে। আমি যদি বলি যে এখানে কিনা রনি এই ছেলের জেল খাটাইছে, কি অপরাধ আছে? আমরা হাঙ্গি মাস্টারদের ধরে নিয়ে জেল খাটাইছি, এরকম অনেকেই জেল কাটছে। তারপরেও আমরা বিএনপি আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালাই গেছি। আমি বিশ্বাস করি যে আগামী 12 তারিখ বিএনপি জনগণের জন্য এত বেশি সংগ্রাম করছে, এত ত্যাগ স্বীকার করছে, এত জীবন দিচ্ছে। আমার বিশ্বাস আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যদি আমরা একটু খোঁজ দিয়ে দেখি, আমি মামুন আল্লাহ কাছে জামাল সদর আমার দানি শেষ মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মামুন জামাল পাশ করলে আর আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা যাবো জনগণের ভোটে, আমি পাশ না করলে এবার বিএনপি ক্ষমতা দেবো, এটা পরিষ্কার হবে, এটা সারা বাংলাদেশে পরিষ্কার। কারণ বিএনপির মানে সমপর্যায়ের কোন রাজনৈতিক প্রতিপক্ষ দল এখন আর নাই। বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী দল সারা বাংলাদেশে। বিএনপির যে জনজোয়ার তৈরি হয়েছে, আমার বিশ্বাস বিএনপি ক্ষমতা দেবে। আমাদের আবেদন একটু যে বিএনপি ক্ষমতায় গেল, আমরা যারা রাজনীতি করি, ধরেন আমরা আন্দোলন করছি, হরতাল করছি, অবরোধ করছি, আবার দামারও খাইছি, মাইরেও খাইছি, জেলও খাইছি, মামলাও খাইছি, আবার স্বপ্নও দেখছি যে এক সময় আওয়ামী লীগের পতন হবো, একটা সুষ্ঠু নির্বাচন হবো, হয়তো বিএনপি ক্ষমতার জন্য। আপনারা হয়তো স্বপ্ন দেখছেন যে মামুন ভাই এমপি হইলে মামুন বাড়ি দিয়ে আমাদের এলাকার রাস্তাগুলো পাকা করা, মামুন ভাই এমপি হইলে মামুন বাড়ি দিয়ে আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করলো। এখন বিএনপি ক্ষমতায় গেল, আমরা যদি সদর এমপি হইতে না পারি, তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে কাজগুলো করা সম্ভব হবে না। আর যদি আল্লাহর রহমতে এমপি হইতে পারি, তাইলে আমি প্রমাণ করে গেছি, আমি 2 বার পৌরসভায় মেয়র ছিলাম, আপনারা ভোট দিয়ে বানাইছিলেন। আমার জীবনে আমি যেটুকু কাজ করছি, আমি চ্যালেঞ্জ করে বলি, এটা জামালপুর পৌরসভার বয়স 150 বছরের বেশি। আমি যে পরিমাণ কাজ করছি, 150 বছর ইতিহাসে কোন মেয়র এত কাজ করছে কিনা খুঁজ দেবে। কাজ করার ইচ্ছা নিয়ে মানুষের কথা নিয়ে রাজনীতি আসছে, চুরি করার জন্য রাজনীতি আসেনি, চুরি করার প্রয়োজন ছিল না। আমি নিজের খুব ভাগ্যবান মনে করি। আমি ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পাস করার পরে আল্লাহর রহমতে 1995 সালে আমেরিকা গেছিলাম। 1995 সালে ব্রিটিশ লেবার ইচ্ছা নিয়ে লন্ডন গেছিলাম। সব বাদ দিয়ে রাজনীতি করি একটা উদ্দেশ্য, একটা লোক, আমি মামুন যদি এমপি হইতে পারি, আমি যদি আমার নিজের স্বার্থ বিসর্জন দিই, আমার দ্বারা লক্ষ লক্ষ মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব। আমি ওই উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি। 95 সালে বেরিয়ে গেছিলাম, যদি আমেরিকা পরে থাকে শুয়ে ঘুমো পারতাম, তাও 2-4-5টা করে গাড়ি মালিক থাকায়। তো আসি মানুষের কল্যাণে কাজ করার জন্য, জামালপুর উন্নয়নের কাজ করার জন্য। পৌরসভায় কাজ করছি, পৌরসভায় সম্মানও পাইছি। 3য় বার যখন ইলেকশন করছে, আমার জোর করে ফেল করানো হয়েছে। কিন্তু আমি দেখছি যে আমার ফেল করে যারা পাশ করছে, তারা মানুষের কাছে যে সম্মান না পাইছে, জামালপুরের মানুষ তার চেয়ে অনেক বেশি সম্মান আমার করছে। এই সম্মানের জন্য রাজনীতি করি। 30 বছর আমরা সুযোগ পাইনি, এমপি হওয়ার সুযোগ পাইনি, উন্নয়ন করার সুযোগ পাইনি। এইবার সুযোগ আছে। 2001 সালেও বিএনপি ক্ষমতায় আসছে, আমাদের সদরে এমপি না থাকার কারণে আমরা কিন্তু সদর উন্নয়ন করতে পারিনি। এইবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসবো, যদি আল্লাহ রহমত করে আপনারা ভোট দিয়ে বানান,
তাইলে আমার কাছে বিশ্বাস হয় যে 30 বছর যে উন্নয়ন না হয়েছে আমরা তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করতে পারবো। এই উন্নয়ন করার ইচ্ছা আমাদের আছে, মানুষের আমাদের আছে। এই সুযোগটা হলো আপনাদের কাছে। এই সুযোগটা যদি আপনারা দেন তাহলে 12 তারিখ ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, দানের শেষ করতে হবে। আপনারা যে আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি এটুকু অঙ্গীকার করে যাই, আমার নতুন করে আপনাদের কাছে পরীক্ষা দেওয়ার কিছু নেই। আমি যদি বলি যে এই ফুলতলার বড় দুইটা রাস্তা, একটা মাদ্রাসার পাশ দিয়ে আরেকটা হলো ব্যাক অফিস থেকে বিল্ডিং দিয়ে যেটা আসছে, আমার সময় করে গেছিলাম আমি। এরপরে 1 ইঞ্চি কাজ হয় না। হয়তো আল্লাহ আমার কপালই ভালো রাখছে যে হয়তো আমার তো দোয়া চাই, দোয়া করো যাতে আল্লাহ কবুল করে আমরা করে কাজগুলো করতে পারি। আমি আবার বলতেছি, আমার বিশ্বাস যদি আল্লাহ আমার রহমত করে আপনারা এমপি বানান, আমি বলবো তো 30 বছর ধরে কাজ না হয়েছে, আমি তার চেয়ে অনেক বেশি কাজ করতে পারি। আমরা 16 বছর বক্তৃতা শুনছি, কিন্তু বাস্তবতা হইল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটারে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। আমাদের নেতা সিদ্ধান্ত নিচ্ছে যে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা, আগামী দিনের শিক্ষা হবো কর্মমুখী শিক্ষা, ছেলে মেয়েরা লেখাপড়াকে যাতে কর্ম করে খাইতে পারে এই শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমরা বিগত সময় দেখছি যে আপনার ছেলে চাকরি পরীক্ষায় ফার্স্ট হইলেও চাকরি হয় না, কে বাবা অমনি করে না। আমাদের নেতা বলছে যে চাকরি হোম মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, রাজনৈতিক পরিচয় চাকরি হবে না। আমরা 16 বছর বক্তৃতা শুনছি ঘরে ঘরে চাকরি দেবো যুবক তরুণদেরকে। আপনার যদি কর্মসংস্থান তৈরি না করেন যুবক তরুণদের চাকরি কোথেকে দিবে? আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে পরিকল্পনা নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন শিল্প কারখানা চালু করা হবে, সেখানে নতুন নতুন কর্মসংস্থান হবে যুবক তরুণদের জন্য। এবং পরিকল্পনা হাতে নিয়ে আসছে যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে আমাদের যুবক তরুণদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়, সেই সমস্ত দেশের চাকরির ব্যবস্থা করা, যেটা জিয়া রহমান করছেন। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, জিয়া রহমানের সময় কিন্তু বেশ কিছু যুবক তরুণের বিশ্বের বিভিন্ন দেশে চাকরির ব্যবস্থা করা হয়েছিল। আমরা মানে তারেক রহমান নানা পরিকল্পনা নিয়েছে, তার মধ্যে 2টা পরিকল্পনা আমি বলি। একটা হলো কৃষকদেরকে নিয়ে। আমরা বিগত বিএনপি সরকার সময় দেখছি যে সার নিয়ে অনেক কেলেঙ্কারি নিচ্ছে। এবার অনেক কৃষক শঙ্কিত যে সার নিয়ে কেলেঙ্কারি হয় কিনা। তারেক রহমান বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশ জরিপ করে প্রকৃত কৃষক যারা তাদের একটা তালিকা তৈরি করা হবে। এইখানে যে কৃষক না বিএনপি নেতা এলো তার নাম যাব না, কোন দালালের নাম যাব না, প্রকৃত কৃষকদের তালিকা করা হবে এবং প্রত্যেক কৃষককে একটা করে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে ওই কৃষক সার বীজ সহ কৃষি যন্ত্রপাতি কিনতে পারবো, উৎপাদিত ফসল ওই কার্ড দিয়ে সরকার কাছে বিক্রি করতে পারবো, যাতে কোনো দালালরা এখানে দালালি করতে না পারে। তারেক রহমান পরিকল্পনা নিচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হলো পুরুষ, অর্ধেক হলো নারী। এই নারী ধরেন আমরা যদি 18 কোটি ধরি, তাহলে 9 কোটি পুরুষ, 9 কোটি নারী। এই নারীরা বেশিরভাগই ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ। যদি এই নারীদেরকে উপার্জনের সাথে সম্পৃক্ত করা যায়, ধরেন 9 কোটি নারী যদি দিনে 10 টাকা ঘরের কামাই করে, তাহলে প্রতিদিন বাংলাদেশের আয় উপার্জন বাড়ে কত? 90 কোটি টাকা। একটা সময় ওই পরিবারের ওই মহিলার জীবনটা উন্নত হবো, দেশটা উন্নত হবে। আমাদের নেতা সিদ্ধান্ত নিচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সারা দেশে মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া। যেমন জামালপুরে অনেক মহিলা কিন্তু হস্তশিল্পের কাজ করে কিন্তু অনেক টাকা উপার্জন করে, এটা জানেন কি আপনারা? সেই জায়গায় যদি আরো যারা আছে তাদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে হস্তশিল্পের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে তাদের জীবনের আরো উন্নতি হবো, দেশের উন্নতি হবে। হাঁস মুরগি পালা আছে, খামার আছে, এরকম নানা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপার্জনের সাথে সম্পৃক্ত করা। আমরা শুনি যে মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হয়, তাই না? মহিলার ক্ষমতা বলতে আমি কি বুঝি? কাগজে কলমে দিল। আমি যেটা বাস্তবতা বুঝি, আমি পড়াশোনায় এই কাজগুলো কিছুটা করছিলাম। যে আমি যদি আপনার প্রশ্ন করি যে পরিবারে স্বামীটা বসে বসে খায়, স্ত্রী রোজগার করে, স্ত্রী রোজগারের টাকা দিয়ে সংসার চলে, ওই পরিবারের ক্ষমতা বা কার বেশি, স্বামী না বইয়ের বেশি? বলছে দিই বইয়ের ক্ষমতা বেশি। তাদের একটা প্রবাদ আছে যে শাশুড়ি পুতের বউ দেখায় এটা, আবার উল্টা কথা আছে পুতের বউ শাশুড়ি সহ্য করা এটা। কিন্তু যদি এরকম হয় যে পুতে বয়ে বয়ে খায়, পুতের বউ রোজগার করে, ওইটা দিয়ে সংসার চলে,
তাহলে শাশুড়ি ওই পুতের চায় পুতের বইয়ের বেশি আদর করে। আমাদের বাস্তবতা এরকম অনেক মহিলা বয়সকালে সেবা করা কেউ থাকে না, মেয়ে বিয়ে দেয়, মেয়ে জামাই হয়ে যায়, আশা করে ছেলে বিয়ে করা, কদিন পর ছেলে বউ ছেলে নিয়ে আলাদা হয়ে যায়, মা উপরে একলা। কিন্তু ওই মায়ের নামে যদি ব্যাংকে টাকা থাকে, ওই মেয়ের নামে যদি জমি থাকে, তাহলে দেখবেন মেয়েও জামাই ফেলাই দিয়ে আসে মায়ের সেবা করে, পুতের বউ পুত ফেলাই দিয়ে শাশুড়ি সেবা করে। কথা ঠিক না? মানে এটার মূল কথাটা হইলো যে আপনি যদি উপার্জন করা শিখেন, আপনার সঞ্চয় থাকে, পুঁজি থাকে, সম্পদ থাকে, ওই পরিবারের মধ্যে আপনার সম্মানও থাকবে, মর্যাদা থাকবে। আমাদের নেতা সিদ্ধান্ত নিছে যে প্রাথমিক অবস্থায় সারা বাংলাদেশ জরিপ করে প্রতিটা পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারিভাবে এই কার্ডের মাধ্যমে, ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা অথবা সমপরিমাণ চাল ডাল তেল এগুলো জিনিস ওই পরিবার পাবো। কার্ডটা দেওয়া হবে মহিলা সদস্যের নামে। আমরা যখন ওই পরিবারের মহিলা সদস্যরা এই কার্ডের মাধ্যমে 2500 টাকা অথবা সমপরিমাণ জিনিস পরিবারে দেওয়ার হবেন, তখন ওই পরিবারের মধ্যে আমরা সম্মান বোঝাতে পারবো না। আমাদের নেতা তারেক রহমান এরকম সিদ্ধান্ত নিচ্ছে। এখন এটা হইল তো দুর্ভাগ্য আর কি। এখন এটারে কাউন্টার দেওয়ার জন্য গত 3-4 দিন ধরে একটা জামাত ইসলামী কাজ আছে যে তারেক রহমান ফ্যামিলি কার্ড দেবো, আমরা জান্নাতের কার্ড দিব। জান্নাতের কার্ড দেওয়া শুরু করছে। মুসলমান যারা, তাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের ইহকাল পরকাল আছে। আমরা ইহকালে যা করতেছি এটার হিসাব পরকালে হবে। আমরা যদি ভালো কাজ করে যাই, পরকালের হিসেবে যদি সওয়াবের পাল্লা ভারী হয়, তাহলে বেহেশতের রাস্তায় যাবে। আমরা যদি খারাপ কাজ করে যাই, পরকালে যদি পাপের মাত্রা ভারী হয়, তাহলে দুর্যোগের রাস্তায় যাওয়া যাবে। কথা ঠিক না? আপনি দুনিয়া অকাম কোকাম করে গেলেন, পাপের পাল্লা ভারী হয়ে গেল গা। আপনি জামাতের ছেলে টিকিট দিয়ে বেহেশতে যাওয়ার পাবেন? হ্যাঁ, জামাল বলতে ঢাকা যাওয়ার জমানো টিকিট, আগাম টিকিট পাওয়া যায় না, আর ওরা বেহেশতের আগাম টিকিট দিতেছে। এই যে ইসলাম নিয়ে ভুয়া কথা, মিথ্যা কথা বলা, এটা ইসলামের উপকার করাছে, ক্ষতি করতেছে বেশি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন? এই জামাত ইসলামী আমাদের স্বাধীনতা যুদ্ধকালে বিরোধিতা করছে। এই জামাত ইসলামী যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে পাক বাহিনীর দালালি করে। পাক বাহিনীর দালালি করে আমাদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করাইছে। সেই জামাত ইসলামী যারা মা বোনদের ইজ্জত নষ্ট করাইছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করাইছে, যারা স্বাধীনতার বিরোধিতা করছে, তারা কখনোই ইসলামের পক্ষে শক্তি দেয়, বরং তারা ইসলাম নিয়ে বিভ্রান্তিকর কথা বলে ইসলামের ক্ষতি করতেছে। তারপর চট্টগ্রামের এক প্রার্থী কইছে, বলে আল্লাহ এবার ঠিক করে লাইছে জামাত ইসলামের ভঙ্গ হবে। এটা আল্লাহ ঠিক করলো, তুই জানলি তার আল্লাহ ফেরেশতা না। এইরকম বিভ্রান্তিকর কথাটা বলা হয়েছে। আবার মাঝখানে 2টা ঘটনা ঘটে গেছে। ওখানে সিরাজগঞ্জের এক নেতাই কইছে, বক্তৃতা বলে আওয়ামী লীগের নেতারা তো সব পলাই গেছে গা, এখন ওপর জামাত ইসলামী নেতা করে ভক্ত হয়ে গেছে। গত পরশুদিন জামাত ইসলামের আমির তার ফেসবুক স্ট্যাটাসে একটা স্ট্যাটাস দিয়েছে যে মহিলাদেরকে কর্মের নামে ঘর থেকে বের করা মানে পতিতাবৃত্তির সাথে সম্পৃক্ত করা। আমি ছোট্ট একটু কথা বলি, আপনারা যারা ঢাকা যান, যদি কোনো সময় গার্মেন্টস ছুটি পাওয়ার সময় অথবা গার্মেন্টসে চাকরিতে যোগ দেওয়ার সময় যদি রাস্তায় দেখেন, দেখবেন যে হাজার হাজার যুবতী মেয়েরা হয় গার্মেন্টসে ঢুকতেছে, নাহলে গার্মেন্টস চাকরি করে বেরিয়েছে। এটা যদি কেউ অনুভব করেন কিনা আমি জানি না, যদি আজকে বাংলাদেশে গার্মেন্টস শিল্প না থাকতো, এই যুবতীদের কি পরিণতি হইতো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিণতি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে কয়েক লক্ষ যুবতী গার্মেন্টসে চাকরি করে নিজে করে ইজ্জত রক্ষা করতেছে, নিজে করে জীবন রক্ষা করতেছে, এই দেশের অর্থনীতি রক্ষা করতেছে। আর জামাত ইসলামী তাদের প্রতি তার শূন্য তুলনা করতেছে। আবার দেখা যায় যে ভালো ভালো কথাও করে, ওরা হাদিস কোরআনের কথা কয়। পরশুদিন ভিডিওতে একটা ভাইরাল হয়েছে, দেখছেন কিনা জানি না, জামাত ইসলামের আমিরের এক বেড়ি ধরে এমন চিৎকার শুরু করলো, এই যে আধা ঘন্টা জড়াই ধরে আমি সবার সবাই নাই। ওরা ইসলামের কোন জায়গাতে আছে? এই হুজুর করবেন? ওরা ইসলামের কোন জায়গাতে আছে? ও হুজুরের জন্মে মানুষ জড়াই ধরে তোর ভালো লাগে, তোর মানুষ খুব ভালো।
আর যার বিএনপির পক্ষে জায়গা তারা পতিত হয়ে যায়। এরা সবসময় এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশের উন্নয়নের বিরুদ্ধে সবসময় দর্পণ করে। কাজে এই জামাত ইসলামের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি এত রাত হয়ে গেছে, আর দীর্ঘ কথা বলি না। আমি যে কথাটা শেষ বেলায় বলতে চাই, আমি নিজের অনেক ভাগ্যবান মনে করি এই কথাটা বলছি। গত 30 বছর আমার জীবনের অনেক চাওয়া পাওয়া বাদ দিয়ে আমি এই জামালপুরের জনপদে, যদি এরা মুসলমানের দাওয়াত দেয় মানুষ তাও যায়, যদি এরা বিয়ের দাওয়াত দেয় তাও যায়, এরা মানুষ খুব বড় খবর পেলে জানাজাত যায়। আমি তো আলেম না। এবার আমি শীতে 73টা ধর্মসভা করছি, গত শীতে 86টা ধর্মসভা করছি। আমি গত 25 বছর যদি বলি যে ওয়াদুল হুজুর আছে, এমন কোনো বছর নাই যে কমপক্ষে 20টা ধর্মসভা করছি। আমি যদি 20টা করে ধরি তাহলে 25 বছরে 500 ধর্মসভা করছি। আমি যদি 10,000 করে টাকা খরচ করে থাকি, দিয়ে থাকি, তাহলে তো 50 লক্ষ টাকা আমার ধর্মসভা চলে গেছে। আজকে যদি আমি প্রশ্ন করি যে জামাত ইসলামের জন্য প্রার্থী জীবনে কোনোদিন কোনো মুসলমানি দাওয়াতে, বিয়ার দাওয়াতে বা জানাজায় বা ধর্মসভায় কোনোদিন দেখছেন কিনা আমার জানা নেই। তাহলে সব দিক থেকে তো আমি মনে করি যে আপনাদের কাছে ভোট চাওয়ার হক আমার আছে, ভোট পাওয়ার হক আমার আছে, ঠিক না? এটা মনে করে দেখলাম কথা পরিষ্কার যেটা, সেটা হলো যে এইবার একটা সুযোগ, বিএনপি ক্ষমতায় যাবো, যদি আল্লাহর রহমতে এমপি হইতে পারি, বিএনপির ক্ষমতার সুবাদে অনেক কাজ করার সুযোগ পেয়ে। আর যদি আমি এমপি হলাম, বিএনপি ক্ষমতা এলো না, আমার কথা বলবো। আবার বিএনপি ক্ষমতা এলো, আমি এমপি হলাম না, তাহলেও কাজ হবে। যেহেতু এবার বিএনপি ক্ষমতায় আবেদন নিশ্চিত, দয়া করে যদি আপনারা এমপি বানান, আমি এইটুকু অঙ্গীকার করে গেলাম যে আমার জীবনে অন্য কোনো লোভ লালসা নাই, একটা লোভ আছে। আমি এটা ভালো বুঝি, আমি মানুষের জন্য যত বেশি কাজ করতে পারবো, মানুষের কাছে আমার এবং আমার দলের সম্মান তত বেশি লাগবে। ওই কাজগুলো করতে চাই, যাতে এই সুযোগ পাই। আগামী 12 তারিখ আপনার সবাই জানিয়ে শেষে যদি আল্লাহ রহমত করে এমপি হতে পারি, আজকে এই যে রাত্রে এলে আপনাদের সাথে কথা বলে গেলাম, দোয়া করবেন। আজকে হয়তো আমগর নেতারা আপনাদের দাওয়াত করে নিয়ে আসছে, যদি আল্লাহ এমপি বানায় আপনারা আবার দাওয়াত করে নেবেন। আইডিয়া করবেন যে আপনার এমপি বানাইছি, তখন আমার এলাকায় এই কামগুলো করে দেন। আমার বিশ্বাস আমি করতে পারবো। দোয়া করবেন যাতে আল্লাহ আপনার করে চাহিদা পূরণ করার তৌফিক দান করেন। আমি আর দীর্ঘায়িত করে অনেক কাজ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।